নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আশা করি সকলেই জেনে গেছি যে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনেই অলরেডি আমেরিকা এবং ইসরায়েলের অ্যাটাকে নিহত হয়েছেন। তো এরপর ইরানের ব্যাপারে আমেরিকার পরিকল্পনা কি রয়েছে, মূলত এই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অবশ্যই এই ভিডিওতে সেকেন্ড এবং থার্ড পার্টে এটাও আলোচনা থাকবে যে ভারতবর্ষের এই মুহূর্তে ইরানকে নিয়ে নিজের ন্যাশনাল স্ট্র্যাটেজি এবং ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী স্ট্যান্ড পয়েন্ট কি হতে চলেছে, এবং এই যে ইরান ইউএস যুদ্ধ এই মুহূর্তে চলছে এটা কিরকম লং হতে পারে এবং মার্কেটের উপর এর প্রভাব কি, এই মূলত 3-4টে ব্যাপার নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে। দেখুন, তো প্রত্যেকটা সারা পৃথিবীর নিউজ পোর্টালের হেডলাইন এটাই, এটা নিয়ে তো বলার কিছু নেই, আলী খামেনেই নিহত হয়েছেন। দেখুন, আলী খামেনেইকে যে প্রথমেই আমেরিকা টার্গেট করবে এটা আমরা এর আগের প্যাটার্নটা থেকেই বুঝতে পারছিলাম। কি সেই প্যাটার্ন? আমরা যারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের অপহরণ দেখেছি জাস্ট কয়েকদিন আগে, আমাদের নিশ্চয়ই মনে আছে যে ভেনেজুয়েলাতে আমেরিকা সব দিক থেকে ঘিরে রেখেছিল যাতে কোনো রকম প্ল্যান এ বি ফেল করলে একদম প্ল্যান জেড অবধি রেডি থাকে এবং ভেনেজুয়েলাকে সমস্ত দিক থেকে আক্রমণ করে শেষ করে দেওয়া যায়। কিন্তু আমেরিকার প্ল্যান এ এটাই ছিল যে একদম প্রথমে প্রেসিডেন্টকে, মাদুরোকে তুলে নিয়ে চলে যাও। কেন? কারণ যুদ্ধের নীতি বলে যে লিডারকে যদি ফিনিশ করে দেওয়া যায় তাহলে গোটা দেশের মোরাল ডাউন হয়ে যায়, এবং সেই কারণে প্যাটার্ন ফলো করলেই আপনি বুঝতে পারবেন ইরানেও আমেরিকার টার্গেট একটাই ছিল যে ইরানের যে আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সেই সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে নামার আগে যদি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইকে কোনোভাবে নিহত করা যায় তাহলেই গোটা ইরানের মোরাল ডাউন হয়ে যাবে এবং প্রথমেই যুদ্ধে একটা মারাত্মক অ্যাডভান্টেজ পেয়ে যাবে আমেরিকা, এবং আমেরিকা এক্স্যাক্টলি সেটাই করেছে। এরপর সেকেন্ড লেভেলে আপনি চলে আসুন। তাহলে যুদ্ধে প্রথমেই চারদিক থেকে ইরানকে ঘিরে রেখেছে আমেরিকা, তো আমেরিকার কাছে সেফটি রয়েছে যে কোনো 19-20 হলেই আমেরিকা সব রকম অস্ত্র প্রয়োগ করতে পারবে। এরপর সুপ্রিম লিডার ফিনিশড, তার মানে গোটা ইরানের মোরাল ডাউন হয়ে গেল। এরপর আমেরিকা কিন্তু থামছে না। আমেরিকা কি করলো? সুপ্রিম লিডারের পরই কে আসছে ওই দেশের লিডারশিপ লাইনকে ফিনিশ করার কাজে আমেরিকা উঠে পড়ে লাগলো, এবং ইরানের ডিফেন্স মিনিস্টার আমির নাসির জাদে এবং ইরানের যিনি আইআরজিসির কমান্ডার, এই দুজনই কিন্তু আমেরিকার হাতে নিহত হয়ে গেল। দেখুন, এবার যখন আইআরজিসির কমান্ডার, ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার সে থাকছে না, ডিফেন্স মিনিস্টার, দেশের প্রতিরক্ষা মন্ত্রী সে থাকছে না, তার মানে লিডারশিপ লাইন উইক হচ্ছে এবং ডিসিশন মেকিং এ ইরান বড় প্রবলেমে পড়তে চলেছে। কারণ ইরানের একেবারে যারা টপ লিডারশিপ লাইন একে একে তারা পুরোটা যখন ফিনিশড, এরপর ডিসিশন কে নেবে? ইরানকে তো রিটালিয়েট করতে হবে, ইরানকে প্রত্যেক মুহূর্তে পুরো পৃথিবীর অবস্থা অনুযায়ী পুরো পৃথিবীর সঙ্গে কোঅর্ডিনেশন রাখতে হবে। এই লিডারশিপ লাইনটাই না থাকলে সাধারণ মানুষ তো পারবে না সেটা চালাতে। তো আমেরিকা থার্ড স্টেজেও মারাত্মক সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপনি চলে আসুন যে হোয়াট নেক্সট। এরপর তাহলে কি হয়েছে এখন অবধি আমরা বুঝে গেলাম, এরপর কি হতে চলেছে, রাইট? এবার কি হতে চলেছে এর জন্য না আমি আপনাদের সবসময় বলি এইখান থেকে ওইখান থেকে নিউজ চ্যানেল থেকে কেন আপনারা কোনো কিছু খবর শুনবেন? একেবারে অথেন্টিক সোর্স যে সবকিছু করছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, যখন তার কথাই আপনার কাছে আজকের দিনে ডিজিটাল ওয়ার্ল্ডে পৌঁছানো সম্ভব, তা আপনি অন্যদিকে কেন তাকাবেন? কার কথা? ডোনাল্ড ট্রাম্পের কথা। কারণ এই পুরো যুদ্ধের ইনস্ট্রাকশন কার? ডোনাল্ড ট্রাম্পের। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি বলছে সেটাই আমরা শুনে নিই, তাহলেই এক্সাক্ট ইনফো আমরা পেয়ে যাব। এবং ডোনাল্ড ট্রাম্পকে ফলো করার এক্সাক্ট সোর্স কি? ডোনাল্ড ট্রাম্পের একটা নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যার নাম ট্রুথ সোশ্যাল। তো সেখানে আপনি গেলেই দেখতে পাবেন ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট, এবং ওখান থেকে ফলো করতে পারবেন কি কি বলছে। খুব ভালো করে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প বলছে যে খামেনেই ছিল মোস্ট এভিল পিপল ইন হিস্ট্রি। দেখুন, যেই লোকটা একটা দেশের সর্বোচ্চ নেতা এবং সারা পৃথিবীতে মুসলিম কমিউনিটির মধ্যে এবং যেখানে বিশেষত শিয়া মুসলিম কমিউনিটি আছে তাদের কাছে মারাত্মক রেসপেক্টেড একজন মানুষ ছিলেন ইনি।
তো তার সম্পর্কে প্রথম লাইনে যখন বলা হচ্ছে মোস্ট এভিল পিপল ইন হিস্ট্রি, তার মানে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা কার্যত একটা ইডিওলজির এগেনস্টে পুরো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে যে আয়াতুল্লাহ খামেনিকে মোস্ট এভিল পিপল, যে ইতিহাসের সব থেকে খারাপ লোক, এটা বলে দিলে অ্যাকচুয়ালি সারা পৃথিবীর মুসলিম ওয়ার্ল্ড এবং মুসলিম জনসংখ্যাকে চোখে আঙুল দিয়ে বলে দেওয়া হয় যে আমি তোমাদের এগেনস্টে দাঁড়িয়ে আছি এবং শেষ করে ছাড়বো, যা করার করে নাও। তো প্রথমেই বুঝতে হবে এটা আইডিওলজিক্যাল ওয়ার। সেকেন্ড দেখুন উনি কি বলছেন, উনি বলছেন যে আলী খামেনেইকে তার বাড়ির মধ্যে মেরেছে আমেরিকা মিসাইল অ্যাটাক করে, এবং আলী খামেনেই কোথায় আছে এর এক্সাক্ট ইনফো আমেরিকার কাছে ছিল। হি ওয়াজ আনএবল টু অ্যাভয়েড আওয়ার ইন্টেলিজেন্স অ্যান্ড হাইলি সফিস্টিকেটেড ট্র্যাকিং সিস্টেম। যেটা আমি সবসময় বলি যে ইসরায়েলের যে ইন্টেলিজেন্স মোসাদ, তাকে আপনি কি করে টক্কর দেবেন? মোসাদ এ টু জেড জানে যে পৃথিবীর কোন নেতা কখন কোথায় যায়, তার বেডরুমে কোন দিকে মাথা করে ঘুমোয়, সে সকালে চা খায় না কফি খায়, চা খেলে চায়ে কোন মানে কতটা চিনি খায়, কোন ব্র্যান্ডের চিনি খায়, কোন দোকান থেকে সেটা আসে। তো যার কাছে এই লেভেলের ইন্টেলিজেন্স, আজকের দিনে ইনফরমেশন ইজ এভরিথিং, যার কাছে ইনফরমেশন আছে, যুদ্ধে তো সে আগে ভাগেই জিতে আছে, সে পুরো যুদ্ধ ক্ষেত্রটাকে জানে। তো মোসাদের ইন্টেলিজেন্স এত মারাত্মক যে কোথাও লুকিয়ে তো কেউ পার পাবে না, তাই না? এবং সফিস্টিকেটেড ট্র্যাকিং সিস্টেম, আমেরিকার যে ট্র্যাকিং সিস্টেম, কোথায় কোন চিপ লাগিয়ে দিয়েছে, কোথায় কোন সফটওয়্যারের চাল খেলে দিয়েছে, যে ইরানের লিডাররা নিজেরা কথা বলছে কোনো একেবারে কি বলবো সম্পূর্ণভাবে সুরক্ষিত কমিউনিকেশন চ্যানেল দিয়ে, সেখানেও মোসাদ ট্যাপ করে রেখে দিয়েছে। বল যা খবর বলছিস আমার কানে চলে আসছে, কে কোত্থেকে কোথায় যাচ্ছে সবার আগে খবর ইসরায়েল পেয়ে যাচ্ছে। এবং আমেরিকা যেটা বলেও দিয়েছে যে আমেরিকা ক্লোজলি কাজ করছিল ইসরায়েলের সঙ্গে। তো ইসরায়েলকে টেকনোলজিতে হারানো অসম্ভব, রাইট? এবং যার কাছে আজকের দিনের টেকনোলজি, সে যুদ্ধ এমনিই জিতবে। এইবার এইটা বলার পর ডোনাল্ড ট্রাম্প কি বলছে, উনি ইরানের মানুষকে বলছেন যে এটা তোমাদের কাছে গ্রেটেস্ট চান্স তোমাদের দেশকে ফিরিয়ে নেওয়ার। খেয়াল করে দেখুন কিছু মাস আগের সেই এক প্লট ফিরে এলো। আগের বার কি হয়েছিল, ইরানের লোকরা প্রোটেস্ট করেছিল, কিন্তু প্রোটেস্টকে আলী খামেনেই সরকার মারাত্মকভাবে দমিয়ে দিয়েছিল, আমেরিকা ঠিক টাইমে হেল্প নিয়ে পৌঁছাতে পারেনি। তো আমেরিকা বুঝতেই পেরেছিল যে এবারে আর ইরানের মানুষ প্রোটেস্ট করতে সাহস পাবে না, কারণ আগের বার এত অত্যাচার হয়েছিল। এবার আমেরিকাকে কিছু একটা করতে হবে আগে, তারপর মানুষকে সাহস দিতে হবে যে আমরা যা করার করে দিয়েছি, এবার তোমরা রাস্তায় নেমে পড়ো। কারণ আজকের দিনে কোনো সরকার 200 বছর আগের মতো কোনো দেশকে গিয়ে গ্র্যাব করে নেয় না, সেই দেশের মানুষকেই কোনো একটা ন্যারেটিভ দিয়ে চালিত করে সেই দেশের সরকার চেঞ্জ করিয়ে দেয় এবং সেই দেশে নিজের পছন্দের লোককে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে বসিয়ে দেয়, যাতে করে সেই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অমুক দেশের মানে আমেরিকার ইশারা অনুযায়ী, আমেরিকার লাভ অনুযায়ী সবকিছু ডিসিশন নেবে এবং কাজ করবে। ব্যাস হয়ে গেল। তো ইরানের মানুষকে আহ্বান আমেরিকার তরফ থেকে করে দেওয়া হলো যে আপনারা রাস্তায় নেমে পড়ুন, দেশের সমস্ত সরকারকে, যারা সরকারি লোকজন পড়ে আছে তাদেরকে মেরে টেরে ফেলুন, পুরো দেশকে কবজায় নিয়ে নিন। এবং উনি যারা এই মুহূর্তে পুলিশ প্রশাসন আর্মি বা নেতারা রয়েছে, তারাও যাতে আর কোনো রকম মানুষের ওপর অত্যাচার না করে বা আমেরিকার বিরুদ্ধে ফাইট ব্যাক করার সাহস না দেখায়, তার জন্য হিন্টস দিয়ে রাখছেন। কি হিন্টস? উনি বলছেন আমরা শুনছি, উই আর হিয়ারিং। কি শুনছেন ডোনাল্ড ট্রাম্প? যে আইআরজিসির লোক, ইসলামিক রেভলিউশনারি গার্ডের লোকরা, মিলিটারি এবং বাকি পুলিশ আর সিকিউরিটি ফোর্সরা আমেরিকার থেকে ইমিউনিটি চাইছে। ইমিউনিটি চাইছে মানে বলছে আমাদের মেরো না, আমরা তো আলী খামেনেইর অর্ডারে কাজ করতাম, আমাদের মেরো না আর। তো ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? নাও দে ক্যান হ্যাভ ইমিউনিটি, ঠিক আছে আমরা আশ্রয় দেব, আমরা কিছু বলবো না। লেটার দে অনলি গেট ডেথ, বাট দেরি করলে কিন্তু এরপর খালি মৃত্যুই হবে, আমেরিকার থেকে আর ইমিউনিটি পাবে না, ডেথ পাবে। তো ইমিডিয়েট সারেন্ডার করে যাও, যদি বেশিক্ষণ যুদ্ধ চালাও তারপর কিন্তু আর আমরা ছাড় দেব না। তার মানে আবার একটা সাইকোলজিক্যাল গেম খেলা, প্রথমে দেশটাকে ঘিরে ফেলা, তারপর সর্বোচ্চ নেতাকে ফিনিশ করা, তারপর আইআরজিসি কমান্ডার এবং ডিফেন্স মিনিস্টারকে ফিনিশ করা, তারপর ওই দেশের
সাধারণ মানুষকে উত্তেজিত করা যে তোমরা এবার রাস্তায় নামো। এরপর পুলিশ মিলিটারি যাতে সাধারণ মানুষকে আবার কিছু না করে তাদের বলছে যে ক্ষমা করে দেবো, জাস্ট আর কিছু করো না, বাট এরপর যদি আরো কিছু তোমরা করতে চেষ্টা করো এরপর কিন্তু এমন মার মারবো যে আর কোনো ক্ষমা টমা থাকবে না। দেখুন এক্সাক্ট ওই কথাটা বলছে, উনি পুলিশকে বলছেন যে হোপফুলি আমরা আশা করছি ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং পুলিশ উইল পিসফুলি মার্চ উইথ দ্য ইরানিয়ার প্যাট্রিয়ট। যারা ইরানে বিক্ষোভ দেখাচ্ছে আমেরিকার ভাষায় তারা ইরানের প্যাট্রিয়ট, দেশপ্রেমিক মানুষ। তো পুলিশ এবং আইআরজিসি কে বারবার হিন্ট দেওয়া হচ্ছে বাঁচতে চাইলে যারা বিদ্রোহী তাদের সঙ্গে মার্চ করে যাও, ঠিক যেরকম বাংলাদেশে করানো হয়েছিল। যারা ছাত্র আন্দোলন করছে পুলিশ এবং আর্মি কি করেছিল, তাদের উপর গুলি চালায়নি, বাঁচতে চাইলে ওদের সঙ্গে মার্চ করে যাও। শেখ হাসিনাকে আমরা সরিয়ে দেবো, শেখ হাসিনা ওখানে জীবন নিয়ে পালিয়েছে ভারতের সহায়তায়, আর এখানে আলী খামেনি পালাতে পারেনি, একে মেরেই দেওয়া হয়েছে। তো পুলিশ আর্মিকে একই প্যাটার্নে বলা হচ্ছে যে তোমরা আন্দোলনকারীদের সঙ্গে মার্চ করো, না হলে তোমাদের বিপদ। এইবার সঙ্গে উনি এটাও বলে দিলেন এই যে হোয়াট নেক্সট আমরা বলছি না, এখান থেকেই বোঝা যাবে হোয়াট নেক্সট, যে দ্য হেভি অ্যান্ড পিন পয়েন্টেড বম্বিং হাউএভার উইল কন্টিনিউ। বম্বিং কন্টিনিউ হবে, হেভি বম্বিং এবং পিন পয়েন্টেড, যেখানে যেখানে মারার আমরা সেখানেই মারবো। আমেরিকা এত প্রিসিশন বেস স্ট্রাইক করছে, এটা সারা পৃথিবীর কাছে শিক্ষণীয় একটা ব্যাপার, যে একেবারে নেতাদের, মন্ত্রীদের, বড় আর্মি অফিসারদের, সায়েন্টিস্টদের বাড়িতে আর অফিসে ঠিক গিয়ে মিসাইল এবং বোমগুলো পড়ছে। প্রিসিশন বেসড স্ট্রাইক। এবং উনি কি বলছেন, এইটা চলবে 1 সপ্তাহ ধরে, আনইন্টারাপ্টেড বম্বিং হবে দিন রাত, থ্রু আউট দ্য উইক, সপ্তাহ ধরে, অর অ্যাজ লং অ্যাজ নেসেসারি, কিংবা যতদিন দরকার ততদিন। কতদিন? যতদিন না ওরা শান্তি স্থাপিত করছে থ্রু আউট দ্য মিডল ইস্ট অ্যান্ড ইনডিড দ্য ওয়ার্ল্ড। তো আমেরিকার লক্ষ্য কি, যে ইরান, এরা র্যাডিকালাইজড করে মানুষকে, এরা রিলিজিয়ানের নামে টেরোরিজম চালায় সারা পৃথিবীতে। তো ইরানকে পুরো ধ্বংস করে দিয়ে মিডল ইস্টে, মানে মুসলিম দেশগুলো যেখানে আছে, মধ্যপ্রাচ্য, সেখানে পুরো শান্তি আনবো, এবং মধ্যপ্রাচ্যে শান্তি এলেই গোটা ওয়ার্ল্ডে শান্তি আসবে, টেরোরিজম শেষ হবে। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বম্বিং চলবে। ক্লিয়ার? এবং দেখুন আবার প্রথম লাইনটার সঙ্গে কানেক্ট করুন, মোস্ট এভিল পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য হিস্ট্রি। পুরো আদর্শগত বিরোধ। পুরো ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে যে এই লোকটা সারা পৃথিবীর শিয়া কমিউনিটিতে প্রচন্ড রেসপেক্টেড মানুষ, তা সত্ত্বেও তাকে মোস্ট এভিল পিপল ইচ্ছা করেই বলা হলো। তো নেক্সট কি হতে চলেছে আশা করি আপনারা ফুল ক্ল্যারিটি পেয়ে গেলেন। এরপর দেখুন রেজা পেহলেভি। প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমাদের বুঝতে হবে। রেজা পেহলেভির কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। ইরানে যিনি শাহ ছিলেন, যখন পারস্য সাম্রাজ্য ছিল, যখন কিছু বছর আগে ইরান ইসলামিক ইরান, এরকম র্যাডিকালাইজড ইরান হয়ে যায়নি, তো পারস্য সাম্রাজ্যের যিনি শাহ ছিলেন তার তো পতন করানো হয় রহতুল্লাহ খামেনি, তারপর আলী খামেনি, আয়াতুল্লাহ খামেনি, এরা র্যাডিকাল ইসলামিক শাসন চালায়। তার আগে এনার বাবা ছিলেন পারস্যের রাজা শাহ। তো এনার বাবার মৃত্যুর পর ইনি পালিয়ে যান স্বাভাবিকভাবেই। তো এক্সাইলে আছেন, মানে বিদেশে আছেন, আমেরিকার ছত্রছায়ায় আছেন, সারা জীবন আমেরিকায় এখন উনি রয়েছেন, ইউরোপ আমেরিকায় ঘুরে বেরিয়েছেন। এবং এনাকে বলা হয় ক্রাউন প্রিন্স, যিনি পারস্যের যুবরাজ, যার পারস্যের সিংহাসন পাওয়ার কথা ছিল, বাট ইসলামিক শাসন এসে যার বাবাকে সরিয়ে দিয়েছে। তো কি বললাম, 200 বছর আগে কি হতো, ইংল্যান্ড এসে ভারতবর্ষকে দখল করে নিত, ফ্রান্স এসে কোনো দেশকে দখল করে নিত, আজকের দিনে ওরকম দখল হয় না। তো আমেরিকা ইরানের শাসন পাল্টে দিয়ে ইরানের মানুষকে দিয়েই এনার সম্পর্কে ভালো ভালো ন্যারেটিভ তৈরি করে এনাকে এনে বসিয়ে দেবে, যে দেখো আমেরিকা তোমাদের শাসন করছে না, তোমাদের যে যুবরাজ বহু বছর আগে চলে গেছিল দেশ ছেড়ে, সেই ফিরে এসছে, তোমাদের শাসন করবে, কিন্তু ইনি পুরো আমেরিকার কথায় চলবে। আমেরিকা কি বলবে, তোমার ওখানে আমার একটা আর্মির বেস চাই, বলবে হ্যাঁ স্যার নিয়ে নিন। আমেরিকা কি বলবে, তুমি এই দেশকে তেল বিক্রি করো, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখো না, বলবে হ্যাঁ স্যার ঠিক আছে। তো আমেরিকার প্রফিটে, আমেরিকার ইন্টারেস্ট অনুযায়ী ইনি ইরানে থেকেই কাজ করবেন। আজকের দিনে এইভাবেই সাম্রাজ্যবাদ চলে, কোনো দেশ কোনো দেশকে দখল করে ওইভাবে নেয় না। ওকে, এইবার দুটো কথা এখানে আমাদের বুঝতে হবে। থার্ড ব্যাপারে আমরা যাচ্ছি। দেখুন
যেহেতু আলী খামেনেয়ির প্রতি এবং ইরানের ইসলামিক শাসনের প্রতি সারা পৃথিবীরই বা উপমহাদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা একটা সমস্ত দেশের একটা অংশের মানুষজনের একটা রিলিজিয়াস সফট কর্নার আছে। বাংলাদেশের প্রচুর মানুষ নিজস্ব আইডেন্টিটিতে ম্যাচ করতে পারেন যে ইরানও মুসলিম দেশ, আমরাও মুসলিম দেশ, তো আমরা সাপোর্ট করব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুশকিল হচ্ছে, বা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টসে দেখবেন, তারপর আমি পরের অংশে যাচ্ছি, বাংলাদেশের মানুষজন না, যেহেতু আমার এখানে বাংলাদেশের মানুষই তো কমেন্ট করেন, এরা সোশ্যাল মিডিয়াতে জিতে যায় এবং পড়াশোনা টেকনোলজি থেকে এতটাই দূরে এরা একটা কল্পনার জগতে থাকে। আমি এটা যখন ইসরায়েলের সঙ্গে গাজায় হামাসের যুদ্ধ শুরু হলো তখনও দেখেছি প্রচুর পেজে বাংলাদেশের মানুষজন যারা সংখ্যাগরিষ্ঠ সবাই ইসলামিক ধর্মাবলম্বী, প্রথমে যখন হামাস অ্যাটাক করলো ইসরায়েলে, সব জায়গায় লিখছে আলহামদুলিল্লাহ হামাসের বীর যোদ্ধারা ইসরায়েলকে মজা বুঝিয়ে দিয়েছে, ইসরায়েল এবার দুদিনে শেষ। তার মানে এরা যুদ্ধ চাইছে। ওমা, ইসরায়েল যখন পাল্টা মার দিতে শুরু করলো, ইসরায়েলের টেকনোলজির কাছে কোথায় হামাস, টিকতেই পারবে না, তখন এরা কাঁদতে শুরু করলো, এ কি গণহত্যা, এ কি হিংসা, এ কি হানাহানি, এর একদিন ইসরায়েলের বিচার হবে। মানে তোমরা কি অহিংসার পথে যেতে চাও? তো প্রথমে তো সেটা দেখা গেল না, ইরানের ক্ষেত্রেও সেটা। এই কালকেই ইরান যখন মিডল ইস্টের বিভিন্ন আমেরিকার বেসে মিসাইল মারছিল, আজকেও মারছে, সে কি চারদিকে মানুষজন কমেন্ট করছে। এবার আপনি ইরানকে সাপোর্ট করতে পারেন রিলিজিয়াস সফট কর্নার থেকে বা দেশের স্ট্র্যাটেজি অনুযায়ী, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু পড়াশোনা তো করতে হবে। আমেরিকা এবার শেষ, ইসরায়েলের ধ্বংস অনিবার্য, ইরানের বীররা দেখিয়ে দিয়েছে কাকে বলে, সব ঠিক আছে। যেই খামেনেই ডেড, ইসরায়েল গণহত্যা করলো, এর বিচার একদিন হবে, হে ভগবান, হে আল্লাহ, এগুলো কি ঠিক? এইভাবে মানুষ মারা, মানে যদি অহিংসার পথে চলতে হয় তো প্রথম থেকে বলো যে হামাস ইসরায়েল অ্যাটাক করছে, এটা ঠিক না। ইসরায়েল ইরান মিসাইল মারছে অন্য জায়গায় আমেরিকায়, এটাও ঠিক না। তখন বিশাল আনন্দ হয় এদের, যেই পাল্টা মার খায় তখন কাঁদতে শুরু করে দেয়, মানে সুযোগ পেলেই মারবো, মার খেলেই কাঁদবো। আর এইভাবে হয় নাকি? আজকের দিনে টেকনোলজি, পড়াশোনা ছাড়া কেউ যুদ্ধে জিততে পারে? সে কমেন্ট বক্সে মারাত্মক লাফালাফি করে এই জিতে গেল কি সেই জিতে গেল। এবার হয়েছেটা কি? হয়েছে আর এক গন্ডগোলের ব্যাপার। ইরান আমেরিকায় তো গিয়ে অ্যাটাক করতে পারবে না, স্কিল বাংলা চ্যানেলে বহুদিন ধরে আমরা এই আলোচনা করি। ইরান কি করেছে, মিডল ইস্টের বিভিন্ন দেশে, সেগুলোও মুসলিম দেশ, সেই সমস্ত দেশে আমেরিকার বেস আছে, কোথাও নেভাল বেস, কোথাও এয়ার বেস, কোথাও আর্মির বেস। সেই সমস্ত বেস যেহেতু ইরানের মিসাইল ক্যাপাবিলিটির মধ্যে, রেঞ্জের মধ্যে আসে, ইরান সেই সমস্ত জায়গায় অ্যাটাক করে দিয়েছে। আবুধাবিতে, সৌদি আরবে, বাহারিনে, কুয়েতে, সব মুসলিম দেশ, কিন্তু ওখানে আমেরিকার বেস আছে বলে ওই সমস্ত দেশে ইরান অ্যাটাক করেছে। 27টা জায়গায় আমেরিকার বেসের ওপর ইরান অ্যাটাক করেছে। আহামরি ক্ষয়ক্ষতি কিছুই করতে পারেনি, কারণ আমেরিকার সেই লেভেলেরই প্রোটেকশন রয়েছে, সমস্ত অ্যান্টি ড্রোন সিস্টেম, অ্যান্টি মিসাইল সিস্টেম, সব রাডার, সমস্ত কিছুই লাগানো রয়েছে। এবং যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেই দেশগুলোর হয়েছে আমেরিকার কাজকলা। আমেরিকা ওখানে জাস্ট নিজের কয়েকটা জিনিসপত্র রেখে দিয়েছে, সেটাও অসাধারণ সিকিউরিটি নিয়ে, বাকি পড়বি পর মিসাইল যেখানে যা পড়বি অন্য সেই দেশের ক্ষতি হবে। এইবার ব্যাপার এরকম হয়ে গেছে, মিডল ইস্টে মারছে মুসলিম, মরছে মুসলিম, ইরান মারছে, আবুধাবি মরছে, ইরান মারছে, আরব মরছে, ইরান মারছে, বাহারিন মরছে, ইরান মারছে, কুয়েত মরছে। এবার ওই দেশগুলো রেগে যাচ্ছে যে ভাই আমার দেশের তো একটা সার্বভৌমত্ব আছে, তুমি আমার দেশে মিসাইল মারছো কেন? দিয়ে ওরাও এবার সম্ভাবনা ওইখান থেকে ইরানকে অ্যাটাক করতে পারে, মানে আরো যুদ্ধ বেঁধে এবং বেড়ে যাওয়ার সম্ভাবনা, যেখানে পুরো মুসলিম দুনিয়া একে অপরকে মারতে উদ্যত, শুধু উদ্যত না, মারতে শুরুও করে দিয়েছে। এবার এহেন অবস্থায় যারা ন্যাশনাল ইন্টারেস্টে নয়, জাস্ট রিলিজিয়াস কানেক্ট থেকে কোনো একটা দলকে সাপোর্ট করছিল বা ইরানকে সাপোর্ট করছিল, তারা বুঝতে পারছে না যে এবার কাকে সাপোর্ট করব। ইরানকে না কুয়েতকে, ইরানকে না বাহারিনকে, ইরানকে না আবুধাবিকে, ইরানকে না সৌদি আরবকে। এই অবস্থায় ভারতবর্ষ কি করবে সেটা তো আমি আসবো, তার আগে আপনাকে বলে দিই যে এই যে 27টা জায়গায় ইরান অ্যাটাক করেছে, এবং দেখুন এখন ইরানের মধ্যে না দুই ধরনের মেন্টালিটির মানুষ রয়েছে। এক মেন্টালিটি যারা পারস্য সাম্রাজ্য ফেরত চায়, ইসলামিক শাসন থেকে বেরোতে চায়, তারা আমেরিকার পক্ষে। আর এক মেন্টালিটি যারা মারাত্মক রেগে আছে আলী খামেনেইর মৃত্যুর পর, যারা একদম ইসলামিক শাসন চায়, যারা ইরানের
সরকারকেই রেখে দিতে চায় আমেরিকার বিরুদ্ধে। তো ইরান কিন্তু একেবারে দমেনি এবং ইরানের কাছে যথেষ্ট অস্ত্রশস্ত্র আছে, রাশিয়া এবং চীনের সাপোর্ট আছে। এহেন অবস্থায় ইরান যখন মিডল ইস্টের বিভিন্ন আমেরিকার বেসে অ্যাটাক করছে, ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার হুমকি 1 ঘন্টা আগে যে ইরান জাস্ট বলেছে দ্যাট দে আর গোয়িং টু হিট ভেরি হার্ড টুডে, আজকে ওরা মারাত্মক আঘাত করবে। দে বেটার, দেখুন ক্যাপিটাল লেটার হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্পের রাগ প্রকাশ পাচ্ছে, দে বেটার নট ডু দ্যাট, তারা না করলেই ভালো হয়। হাউএভার বিকজ ইফ দে ডু, যদি ওরা করে, উই উইল হিট দেম উইথ আ ফোর্স দ্যাট হ্যাজ নেভার বিন সিন বিফোর, আমরা ওদের এমন অ্যাটাক করব যেটা পৃথিবীতে আগে কেউ কখনো দেখেনি। তো এই যুদ্ধ শেষ হয়নি, সবে শুরু, মারাত্মক ট্রিগার করতে চলেছে, ইরানও দমছে না, আমেরিকা তো ছাড়বেই না। এবার ইন্ডিয়ান ডিফেন্স নাও বলে একটা ফেসবুক পেজে আমি এই সুন্দর ছবিটা পেলাম। আমি ভাবলাম, যেটা আমি রোজ স্কিল বাংলাতে বলে যাই, এরা একটা ছবি দিয়ে কি সুন্দরভাবে প্রকাশ করে দিয়েছে, তো ওদের ছবিটা আমি নিয়ে ইউজ করি, আশা করি তাতে দোষ হবে না। দেখুন, ভারতবর্ষ চুপচাপ এখানে এত ফ্রুটি খাচ্ছে, এরা তো ভিডিও গেম খেলছে, নিউজ পেপার পড়ছে, ইন্ডিয়ান সেনা একদম তৈরি আছে যে ভাই আমাদের দিকে কিছু এলে আমরা বুঝে নেবো, চুপচাপ এনজয় করছে। গোমাতা এখানে রেস্ট নিচ্ছে এবং গোটা মিডল ইস্ট, ইরাক, ইরান, রিয়াদ, বাহরিন, দুবাই সবাই মিলে সবাইকে মারছে এবং নিজেরাই মরছে। তো জাস্ট চিল, পপকর্ন খান, সিনেমা দেখুন, এর মধ্যে ঢোকার কোনো দরকার নেই। এইবার আমাদের নেক্সট পার্টে আমরা চলে এসেছি যে ভারতবর্ষের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট কি। দেখুন, ভারতবর্ষের এখানে 3-4টে মেন উদ্দেশ্য জড়িত রয়েছে। আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করি, কোনো বার খেয়ে নয়, রাইট? কারণ আমাদের পড়াশোনা আছে। আমাদের কাছে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে চাবাহার পোর্ট। কারণ দেখুন, ভারত এবং আফগানিস্তান বর্ডার শেয়ার করে, কিন্তু যেহেতু এই জায়গাটা এখন আমাদের হাতে নেই, এই জায়গাটা পাকিস্তান অনৈতিকভাবে দখল করে রেখেছে, আমাদের সঙ্গে আফগানিস্তানের ডিরেক্ট এই মুহূর্তে কোনো প্র্যাকটিক্যাল বর্ডার নেই। আফগানিস্তানে আমাদের পৌঁছানো খুব জরুরি, বিভিন্ন কাজ আছে জানেনি। তো আফগানিস্তানে পৌঁছানোর জন্য আমাদের চাবাহার পোর্টটা দরকার। আমরা এখানে সমুদ্র পথে জিনিস পাঠিয়ে এখানে রেল পথে এবং সড়ক পথে কাবুলে আমাদের জিনিসপত্র পাঠিয়ে দিতে পারি, যেগুলো আমাদের সঙ্গে আফগান ভাইদের একটু যোগাযোগ থাকে আর কি। তো আমাদের চাবাহার পোর্টটাকে সুরক্ষিত রাখা খুব জরুরি। এবার আমি জানি না, অনেক জায়গায় এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে। এক্স্যাক্ট পিএম মোদি ইসরায়েল ভিজিট করে নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে সুন্দর খোঁজ গল্প করে চলে এলেন, আর তারপরই শুরু হয়ে গেল ইরানে অ্যাটাক। এবং লাকিলি এখনো অব্দি চাবাহার পোর্ট সেফ আছে। কে জানে পিএম মোদি কি এরকম কোনো ডিল করে এলেন যে ভাই তাবাহ কর দো, যা করার করে দাও, আমাদের কিচ্ছু যায় আসে না, চাবাহার পোর্টটা আমাদের, ওখানে যেন মিসাইল কেন, বুড়িমার চকলেটও না পড়ে, বাকি যেখানে যা ইচ্ছা করো, আমার কিছু মাথা ব্যথা নেই। এবং তোমাদের রেজা পাহলেভি যখন বসবে সরকারে, তখন আমাদের এই রুট দিয়ে যেন আফগানিস্তান পৌঁছানোর রাস্তাটা খোলা থাকে, সেটা আমার হলেই হবে, বাকি আমার কিছু যায় আসে না, ভগবান জানে। সেকেন্ড আমাদের যেটা উদ্দেশ্য, সেইটা হচ্ছে যেটা সব থেকে বড় সমস্যা আসতে চলেছে, জাস্ট মার্কেট খুললেই কাল থেকে সোমবার থেকে দেখতে পাবেন, এই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এইটা পুরো ইরানের কন্ট্রোলের একটা জায়গা, দেখতেই পাচ্ছেন এত বড় ইরান, তার পাশের এই ছোট্ট সরু জায়গাটা, এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর, সারা পৃথিবীর 20% এলএনজি ট্রেড হয়, ঠিক আছে? ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সোর্স থেকে আমি নিয়ে এসেছি এটা। সারা পৃথিবীর 30% গ্লোবাল সিবর্ন অয়েল ট্রেড হয়। এই খান দিয়ে যত তেল যায় তার 80% এশিয়াতে যায়, মানে ভারত, চীন ইত্যাদি, এবং 20% ইউরোপে যায়। 290 মিলিয়ন কিউবিক মিটারস, আর এখানে 20.3 মিলিয়ন ব্যারেলস তেল এলএনজি এই জায়গা দিয়ে সাপ্লাই হয়। এটা অলরেডি ইরান বন্ধ করে দিয়েছে। মানে ইরান পুরো পৃথিবীকে শেষ করে দেওয়ার কাজ করে দিয়েছে। ভাই আমরা মরলে সবাই মরবে, হরমুজ প্রণালী বন্ধ করে দেবো, দেখি ভারতে কি করে তেল যায়, চীনে কি করে তেল যায়, ইউরোপে কি করে তেল যায়, আর তেল না গেলে গোটা দেশ বন্ধ হয়ে যাবে। আপনি ভেবে দেখুন জাস্ট, যে কাল থেকে সমস্ত পেট্রোল পাম্প বলে দিয়েছে যে আমাদের এখানে তেল পাওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ, গাড়ি বন্ধ, ট্রান্সপোর্টেশন বন্ধ, যেতে পারবেন না, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যাবে।
এবং এইখানে ইন্ডিয়ার মাস্টার স্ট্রোক। ইন্ডিয়া আমেরিকার এত চাপ সত্ত্বেও রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি, এবং রাশিয়ার থেকে আমরা ফেব্রুয়ারি মাসেও সেকেন্ড লার্জেস্ট তেলের দিক থেকে ট্রেডিং পার্টনার রাশিয়া আমাদের হয়ে আছে। কারণ রাশিয়ার তেল আমরা এই সাইড দিয়ে এইখান দিয়ে নিয়ে চলে আসতে পারবো, কিন্তু এইখান থেকে ইরাক আরবের তেল আমরা আনতে পারবো না হরমুজ প্রণালী যতদিন বন্ধ থাকবে। তো ইন্ডিয়া এই জন্য সমস্ত দিকে ঘুঁটি সাজিয়ে রেখেছে, ভাই হরমুজ বন্ধ হলে রাশিয়া আছে আমার, চীনের পাশ দিয়ে ঘুরে তেল চলে আসবে, এবং রাশিয়ার সঙ্গে তাই একইভাবে তেলের সমঝোতা চলছে। আমেরিকার এত চাপ সত্ত্বেও আমেরিকা ঘোষণা করেছে যে ভারত তেল কেনা বন্ধ করে দিয়েছে, তবু ভারত বন্ধ করেনি, কারণ ভারত জানতো দরকার আসবে। তেলের দাম মারাত্মক স্পাইক করতে বাধ্য যতদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে, কারণ ডিমান্ড রয়েছে, সাপ্লাই তো কমে গেল। এইবার তেলের দাম যাই স্পাইক করুক, ভারতের অ্যাজ সাচ ইম্প্যাক্ট আসবে না, কারণ রাশিয়া কিন্তু আমাদেরকে অন্য দামে, স্পেশাল দামে তেল দেয়। মার্কেটের দামের সঙ্গে রাশিয়ার সঙ্গে আমাদের যে তেলের চুক্তি সেটার দামের অ্যাজ সাচ সম্পর্ক নেই, যদিও রাশিয়া প্রথমের দিক থেকে ডিসকাউন্ট একটু কমিয়ে দিয়েছে, আমি সেটাও আপনাদেরকে বলে দিয়েছিলাম। তবুও এখন রাশিয়ার দাম পৃথিবীর দাম একই, কিন্তু পৃথিবীর দাম হু হু করে বাড়বে, রাশিয়ার দাম একই থাকবে, কারণ ওদের সঙ্গে আমাদের 1:1 সেই চুক্তি রয়েছে। যেহেতু আমেরিকা জানে যে পুরো পৃথিবীর অর্থনীতি বরবাদ হয়ে যাবে এই জায়গাটা চোক পয়েন্ট হয়ে থাকলে, কাজেই আমেরিকাও এই যুদ্ধ চাইবে অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করতে, কোন রকম ডিলে না করে 7 থেকে 10 দিনে র্যাপ আপ করতে। বাট ইরান কতটা তৈরি হয়ে রয়েছে সেটা তো আমাদের পক্ষে এই মুহূর্তে বোঝা সম্ভব নয়। নেক্সট ইন্ডিয়ার টার্গেট যেটা থাকবে সেইটা হচ্ছে, দেখুন, ইরানিয়ান অয়েল। যে ইরানে রেজা পেহলেভির সরকার চলে এলে ইরানের ওপর থেকে আমেরিকার স্যাংশন উঠে যাবে। ইরানের তেল আমাদের জন্য সব থেকে প্রফিটেবল, রাশিয়ার থেকেও বেশি, কারণ দেখুন রাশিয়া বহু দূরে, এখান থেকে ঘুরে ঘুরে আসবে, আর ইরানের অয়েল দেখুন জাস্ট স্যাট। এত ছোট রুটে কোনো জায়গা থেকে আমরা অয়েল পেতে পারি না, কিন্তু ইরান থেকে আমরা এখন অয়েল পাই না, কারণ আমেরিকার স্যাংশন আছে। তো ইন্ডিয়ার প্রথম টার্গেট হবে, ভাই যে ইচ্ছা সরকার চালাও, আমাদের তেলটা দিয়ে দাও। সেকেন্ড ইন্ডিয়ার যেটা লং টার্ম লাভ হবে সেটা হচ্ছে অ্যান্টি র্যাডিকালাইজেশন। ইরানকে সারা পৃথিবীর মুসলিম দেশ ফলো করে। ইরানে অ্যান্টি র্যাডিকাল সরকার গঠন হলে, প্রোগ্রেসিভ সরকার গঠন হলে, ইরানের ছাত্রছাত্রীরা পারস্য সাম্রাজ্যের সেই অ্যানসিয়েন্ট প্রতীক সিংহ এবং সূর্যের পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় মার্চ করছে। তো তারা অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনে ফিরে গেলে গোটা মিডল ইস্ট অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনে ফিরবে আস্তে আস্তে ইরানকে দেখে। ইরানের পাশেই পাকিস্তান আফগানিস্তান আছে, পাকিস্তান আফগানিস্তানে অবস্থার উন্নতি হতে পারে, এবং আমাদের এপাশে যে বাংলাদেশ আছে, যারা কিছুই জানে না ইরান কি করছে পাকিস্তান কি করছে সেই নিয়ে লাফালাফি করে, তো বাবা পরিবর্তিত হলে বাংলাদেশ পাকিস্তানের সন্তান সেও পরিবর্তিত হয়েই যাবে। এবং ইরানের যারা এই মুহূর্তে প্রোটেস্টের মুখ, তাদেরকে নিয়ে এসে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন বেল্টে সেমিনার করাতে পারে, বড় বড় প্রোগ্রাম করাতে পারে। তারা মানুষকে আহ্বান করবে যে দেখো আমরাও একটা র্যাডিকালাইজ সোসাইটির মধ্যে ছিলাম, শরিয়া আইন মেনে চলতাম, কিন্তু আমরা সভ্য সমাজের অংশ হয়েছি, তোমরাও হও। তো ভবিষ্যতের জন্য একটা বড় অস্ত্র ভারত, আমেরিকা, ইসরায়েল পেতে চলেছে। সেটাকে কিভাবে ইউজ করতে পারবে ভারত এখনই বলা যাচ্ছে না। নেক্সট ভারতের যেটা করতে হবে সেটা হচ্ছে আরআইসি গেম। সেটা হচ্ছে রাশিয়া, ইন্ডিয়া, চায়না তিনজনের যে একটা অলিখিত ট্রয়কা টাইপের রয়েছে। এখানে ইন্ডিয়া না একটু দুর্বল ছিল, রাশিয়া এবং চায়না একটু সবল ছিল। আমেরিকা ইরানের ওপর টেক ওভার করলেই তার মানে রাশিয়া এবং চায়নার বড় পরাজয়। যেই মুহূর্তে রাশিয়া এবং চায়না জিওপলিটিক্যালি দুর্বল হবে, সঙ্গে সঙ্গে ইন্ডিয়া সেটাকে নিজের ফরে কাজে লাগাতে পারে যে বন্ধু আমি কিন্তু বন্ধুই আছি, কিন্তু তোমরা দুই বন্ধু একটু দাদাগিরি দেখাতে আমি একটু পেছনে থাকতাম, এবার সমানে সমানে। এবং রাশিয়া চায়না দুর্বল মানেই ইন্ডিয়া চাপ তৈরি করতে পারবে রাশিয়া এবং চীনের ওপর যে ভাই চীন বন্ধু বন্ধু, আমি বন্ধু না থাকলেই তো দেখছো আমেরিকা বন্ধু তোমাকে দিয়ে দেবে একদম পেটে ছুরি। তো এই যে সাক্সগাম ভ্যালি, সবার প্রথমে আমাকে এইটা ফেরত দাও, এই পুরো জায়গা আমাদের, এটাকে পাকিস্তান দখল করে রেখে দিয়েছে, পিওকে, এটা এক্ষুনি নেওয়া যাবে না। সবার এটাকে চীন দখল করে রেখে দিয়েছে, আকসাই চীন, এটাকেও এক্ষুনি নেওয়া যাবে না। বাস ফার্স্ট যেটা করা যাবে সাক্সগাম ভ্যালি, এটা পাকিস্তান দখল করে চীনকে গিফট করে দিয়েছিল, কারণ চীন নিজের দখলকৃত জায়গা ছাড়লেই
চীনের সাধারণ মানুষ চীনের সরকারের এগেনস্টে চলে যাবে। তো চীনের সরকারও সেই স্টেপ এখনই নিতে পারবে না সাধারণ মানুষকে চটিয়ে। ভারত চীনকে বলতেই পারে, ভাই আমাদের এই জায়গাটা ফেরত দাও, তুমি তোমার মানুষকে বুঝিয়ে দাও যে এটা তো আমাদের জায়গা না, এটা পাকিস্তান ইন্ডিয়া থেকে ছিনিয়ে নিয়ে ইল্লিগালি আমাদেরকে দিয়েছিল। তো ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আমাদের এখন ফেরত দিয়ে দেওয়া উচিত। ভারত এই জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে রাতারাতি হবে না। জিওপলিটিক্স একটা কথা আছে, দেয়ার আর ডেকেডস হোয়েন নাথিং হ্যাপেন্স, যে দশকের পর দশক চলে যায় যখন কিছুই ঘটে না, বাট দেয়ার আর উইকস হোয়েন ডেকেডস হ্যাপেন, কিন্তু কয়েকটা সপ্তাহ এমন চলে আসে যেখানে কয়েক দশকের জিনিস ঘটে যায়। তো আপনার মনে হতে পারে এত বছর ধরে নিতে পারলো না, এত দশক ধরে। দেয়ার আর ডেকেডস নাথিং হ্যাপেন, দেয়ার আর উইকস ডেকেডস হ্যাপেন। তো কখন যে গেম উল্টে যাবে এবং সাক্সগাম ভ্যালি ভারতের কাছে চলে আসবে, কারণ রাশিয়া চায় না আমেরিকার ইরানকে নিয়ে নেওয়ার ফলে যথেষ্ট জিওপলিটিক্যালি ব্যাকফুটে, এখন ইন্ডিয়াকে পাশে রাখা ওদের জন্য খুব জরুরি। ইউ নেভার নো। এবং ভারত এটাকে মারাত্মকভাবে ইউজ করতে পারে। এইবার আমরা আমাদের এই ভিডিওর লাস্ট পার্টে চলে এসেছি, মার্কেটের ওপর এর কি প্রভাব পড়বে এবং আপডেটেড নিউজ আপনারা কোথা থেকে জানবেন। তো আমি প্রথমেই যারা স্কিল বাংলা চ্যানেলের নতুন দর্শক তাদেরকে একটা কথা বলি, যে আপনারা না কখনো নিউজের জন্য স্কিল বাংলা চ্যানেল ফলো করবেন না। আমাদের হয় না যে এই কি হচ্ছে স্কিল বাংলা খুলে একটু দেখি। তো তার কারণ হচ্ছে, আপনারা যদি আমাদের এখানে দিনে না একটাই ভিডিও দেওয়া হয়, এবার আপনারা হয়তো বারবার খুলে ফলো করছেন, আপনারা বিরক্ত হবেন, ফ্রাস্ট্রেটেড হবেন, আপনাদের মনে রাগ হবে। আমি সেটা একদম চাই না, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলটা না, মানে যারা নতুন এসছেন তারা হয়তো জানেন না, এটা নিউজ চ্যানেল নয়, ঠিক আছে? আড্ডা 24/7 নামে একটা ইনস্টিটিউট আছে, সারা ভারতবর্ষের সব থেকে বড় সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা পড়াই। তো আপনি এটা কি করে প্রমাণ পাবেন? আপনার যে কোনো সরকারি ব্যাংকে বই আছে তো, এইচডিএফসি, বন্ধন, আইসিআইসিআই এরম নয়, অ্যাক্সিস এরম নয়, সরকারি ব্যাংক, এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যে ব্রাঞ্চে, আপনি কোথায় থাকেন আমি তো জানি না, ওখানে গিয়ে পরের দিন জিজ্ঞেস করবেন, যেদিন ব্যাংকে যাবেন, এই আপনাদের মধ্যে ক্লার্ক, ম্যানেজার যারা আছে, আড্ডা 24/7 এর স্টুডেন্ট কেউ আছেন? কেন এমন বড় ডিমান্ড করলাম? কারণ ভারতবর্ষের সব থেকে বড় সাকসেস রেট আমাদের ইনস্টিটিউটের, ভারতবর্ষে এমন কোনো ব্রাঞ্চ নেই যেখানে ব্যাংকের আমাদের স্টুডেন্ট নেই, এমন কোনো রেল স্টেশন নেই যেখানে আমাদের স্টুডেন্ট নেই, ঠিক আছে? তো আমাদের একাডেমিক সংস্থা, আমরা পড়াশোনা করাই। এবার সরকারি চাকরির পরীক্ষায় ইন্টারন্যাশনাল রিলেশন বলে একটা সাবজেক্ট থাকে, সেইটা আমি পড়াই, ঠিক আছে? আমি ইন্টারন্যাশনাল রিলেশন এবং রিজনিং দুটো পড়াই। এবার রিজনিং ক্লাসে আমার খালি স্টুডেন্টরাই ক্লাস করে, বাকি অত ভিউ হয় না, কারণ ওই সাবজেক্টটায় বাকিদের অত আগ্রহ নেই, অঙ্কের মতো সাবজেক্ট, জটিল সাবজেক্ট। কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন যেটা আমি পড়াই, এইটা যেহেতু একটু মানে অনেক মানুষেরই আগ্রহ থাকে, সেই জন্য বহু মানুষ এটাকে দেখেন, ঠিক আছে? তো যার ফলে আমাদের এই চ্যানেলটায় প্রত্যেকটা ভিডিওতে ছাত্রছাত্রীরা যেরকম ক্লাস করে, সেরকম যারা ছাত্রছাত্রী নন তারাও অনেকে ভিডিও দেখেন। এবার তারা হয়তো অনেকে ভাবেন যে নিউজ চ্যানেল, তো নিউজ দিচ্ছে না কেন? পরপর ব্রেকিং নিউজ, এই মিসাইলটা পড়ছে, ওই দেখা যাচ্ছে আলী খামেনাই পালাচ্ছে। তো ওটা তো আমাদের কাজ নয়, ওটা নিউজ অ্যাঙ্কারদের কাজ, তারা করবেন। তো আপনারা নিউজ চ্যানেল ফলো করবেন। তার জন্য আমাদের কাজ হচ্ছে এক্সাক্ট তথ্য দেওয়া, যেটা আমাদের ছেলে মেয়েদের পরীক্ষায় আসবে সরকারি চাকরিতে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো আপনি এক্সাক্ট তথ্য এখানে পাবেন, একটু একদিন পর পর পাবেন, ঠিক আছে? আর দ্বিতীয় আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমরা না সরকারি চাকরি ছাড়াও স্টক মার্কেট এর জন্য ছাত্রছাত্রীদের পড়াই, ঠিক আছে? তো স্টক মার্কেটের ছাত্রছাত্রীদের তো কোনো বয়স হয় না, কারো 70 বছর বয়স, তিনিও পড়ছেন শেয়ার মার্কেটে যাতে ইনভেস্ট করতে পারেন পড়াশোনা শিখে। তো স্টক মার্কেটে হয় কি, কালকে বা পরশু বা এক সপ্তাহ বা এক মাস পর পৃথিবীতে কি ঘটতে চলেছে, সেই প্যাটার্নটা যদি বোঝা যায়, তাহলে স্টকে বিশাল লাভ হয়। কোন স্টক থেকে টাকা তুলে নিতে হবে, কোন স্টকে টাকা লাগাতে হবে, এই পুরো প্যাটার্নটা বুঝতে পারে। তো সেইটার জন্য আপনি চাইলে আমাদের চ্যানেল ফলো করতে পারেন, যেখানে আপনি এক্সাক্ট প্যাটার্ন পেয়ে যাবেন যে এক সপ্তাহ পর এটা হতে পারে, তাহলে পৃথিবী এই রকম ভাবে যাবে। তো আপনি আগাম আঁচ পেয়ে যাবেন প্যাটার্ন ডিকোড করে, এবং এক্সাক্ট তথ্য পাবেন। তো আপনার সরকারি চাকরিতে লাভ হবে এবং আপনার স্টক মার্কেট ইত্যাদিতে লাভ হবে। আচ্ছা, এবার আপনি বলুন স্যার, তাহলে আমরা যে অল টাইম একটু নিউজ ঘাঁটতে চাই, যে এই মুহূর্তে কি হলো, এই মুহূর্তে কি হলো, এটার জন্য আমরা কোত্থেকে দেখবো? দেখুন, আমি যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনের টিচার, এত বছর ধরে পড়াচ্ছি এই সাবজেক্ট এই ইনস্টিটিউটে, তো আমি কয়েকটা নিউজ পেপার ফলো করি। ভারতের দিক থেকে দি হিন্দু,
পাকিস্তানের ভিউ পাওয়ার জন্য দি ডন, চীনের ভিউ পাওয়ার জন্য গ্লোবাল টাইমস, ইউরোপ আমেরিকার ভিউ পাওয়ার জন্য বিবিসি এবং রয়টার্স, এবং মধ্যপ্রাচ্য মিডল ইস্টের ভিউ পাওয়ার জন্য আল জাজিরা। এই 6-7টা নিউজ পেপার অনলাইনেই পাওয়া যায়, নিউজ পোর্টাল। আপনি যদি ফলো করেন তাহলে সারা পৃথিবীর ভিউ মোটামুটি আপনি পেয়ে যাবেন। তো আপনি কোনো একটা দিকের পক্ষপাতে থাকতে হলো না, আপনি নিরপেক্ষভাবে এবার পুরোটাকে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এগুলো আপনি পড়তে পারেন। আমি যেগুলো অল টাইম ফলো করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার আমাদের যারা স্টক মার্কেটে আপনারা যে কেউ ইন্টারেস্টেড বা পৃথিবী এবার কোন দিকে যেতে চলেছে সেইটার ব্যাপারটা আমরা এবার নেক্সট 5 মিনিটে আলোচনা করব। ভিডিওর একদম লাস্ট পার্টে চলে এসেছি। দেখুন, তো গতকাল মনে হয় কেউ একজন কোশ্চেন করেছিলেন যে স্যার, যুদ্ধ লাগলেই সোনার দাম বেড়ে যায় কেন? এটা নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, তবু আমি রবার্ট কিওসাকি, ওনার থেকে বড় মানুষ আর কে আছেন এই ফিল্ডে, ওনার ফেসবুক পোস্ট কালকে আমি ফলো করি ওনাকে, কালকেই ওনার যে ফেসবুক পোস্টটা ছিল সেইটা আমি তুলে নিয়ে এসেছি, সহজ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, উনি বলছেন এই যে যুদ্ধ স্টার্ট হয়েছে এর ফলে আপনি কি ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার্ড, অর্থনৈতিকভাবে তৈরি? আপনি যে স্টক মার্কেটে ইনভেস্ট করেন না, সে জাস্ট ভিখারি হয়ে যেতে পারেন এনি টাইম। যে করেন না, যে ব্যাংকে পোস্ট অফিসে টাকা রেখেছেন, কেন দেখিয়ে দিচ্ছি। উনি এটাই বলছেন যে দেখুন সারা পৃথিবী এখন শকে, কি হলো, কিন্তু আই এম নট শকড, আমি শকড নই, উনি বলছেন রবার্ট কিওসাকি। কারণ আমি বছরের পর বছর ধরে এই নিয়ে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে আসছিলাম। রবার্ট কিওসাকি বলে আসছিলেন এতদিন, কি বলে আসছিলেন উনি, যে দেখুন 20% পৃথিবীর তেল হরমুজ প্রণালী দিয়ে যায়, আমিও একটু আগে যেটা বললাম, ঠিক আছে, এবং উনি হিসাবপত্র দিয়েছেন। তো এই তেল যখন আটকে যাবে, তেলের দাম বাড়বে, এর ফলে কি হবে, সারা পৃথিবীর সবকিছু এক্সপেন্সিভ হয়ে যাবে, এবং যত জিনিসপত্র এক্সপেন্সিভ হবে ডলার আরো দুর্বল হয়ে যাবে। উনি আমেরিকার জনগণের জন্য মেনলি বলছেন। আমরা আগে আমেরিকারটা বুঝে নিই, তারপর ভারতেরটাও বুঝবো। এবার স্টক মার্কেট ব্লিড করতে শুরু করবে এবং আপনার যে সেভিংস অ্যাকাউন্ট ইত্যাদি আছে সেগুলো ইনফ্লেশন দিয়ে ডেস্ট্রয় হয়ে যাবে। আচ্ছা, ইনফ্লেশন দিয়ে ডেস্ট্রয় হয়ে যাবে মানে কি? মানে আপনি 100 টাকা ব্যাংকে জমিয়েছেন, আপনি 7% ইন্টারেস্ট পাচ্ছেন, 1 বছর পর কত পাবেন? 107 টাকা। যুদ্ধের সময় ইনফ্লেশন মারাত্মক হয়, এখন ধরুন চালের কেজি 50 টাকা, তাহলে আপনি এখন 100 টাকায় 2 কেজি চাল কিনতে পারবেন। তো আপনি টাকাটা জমিয়ে রেখেছেন, পরের বছর আপনি টাকা তুললেন, 107 টাকা হয়েছে। আপনার কি মনে হলো টাকা বেড়েছে? তো ধরুন মারাত্মক ইনফ্লেশন হয়ে চালের দাম হয়ে গেছে 60 টাকা কেজি, তার মানে এখন 2 কেজি চাল কিনতে 120 টাকা লাগবে। 107 টাকা যে আপনি নিয়ে গেছেন, আপনি তো 2 কেজি চালও পাবেন না। 1 বছর আগে 2 কেজি চাল পাচ্ছিলেন 100 টাকায়, ব্যাংকে টাকা রাখলেন বাড়ার জন্য, 1 বছর পর বৃদ্ধিপ্রাপ্ত যে টাকা সেটা নিয়ে দোকানে গেলেন, আপনি আর 2 কেজি চাল পাচ্ছেন না, 1 কেজি 800 মতো পাচ্ছেন। তো আপনার টাকা বাড়লো না কমলো? আপনার টাকার ভ্যালু কমলো। তো এই জন্য আপনি যদি ব্যাংক পোস্ট অফিসে নিজের পুরো টাকা রেখে দেন, তাহলে আলটিমেটলি ইনফ্লেশন আপনার টাকার ভ্যালু কমিয়ে দেবে। ঠিক আছে, এটা জেনারেলি আমাদের দেশে ফাইন্যান্সিয়াল লিটারেসি কম বলে আমরা এতটা বুঝি না। এইবার তো আপনাকে কি করতে হবে? তার আগে উনি যেটা বলেছেন যে দেখুন গরিব এবং মিডল ক্লাস যারা, তারা অবাক হয়ে যাবে, কি হলো আমার সারা জীবনে সব টাকা শেষ হয়ে গেল। কিন্তু যারা বড় লোক, যারা বুদ্ধিমান, বড় লোক মানেই বুদ্ধিমান সোজা হিসেব, তারা কিন্তু কিচ্ছু, আমি সবসময় বলি না, স্টক মার্কেট কখনো পড়ে না। আপনি যে স্টকে টাকা লাগিয়েছেন সেটা পড়তে পারে, যারা বুদ্ধিমান ও ঠিক সময় ওখান থেকে টাকা বের করে অন্য জায়গায় লাগিয়ে দেবে। বড় লোকই হতে থাকে। ঠিক আছে, তো এই মুহূর্তে কেন এই জিনিসটা হচ্ছে? এই জিনিসটা হচ্ছে তার কারণ, যখনই যুদ্ধ হয় না তখন সরকার, মানে আমেরিকার সরকার ডলার ছাপায়, কারণ সেনাবাহিনীতে খরচ, ওয়ারশিপে খরচ, বেসে টাকা পাঠাতে হবে। ডলার যত ছাপায় তত ডলারের ভ্যালু কমতে থাকে। দিস ইজ হিস্ট্রি, দিস ইজ ম্যাথ, ইতিহাস এবং অঙ্ক। আমি সব সময় বলি কেন ডলারের ভ্যালু কমতে থাকে। ধরুন আমার দেশে 5টা বাড়ি আছে এবং আমার দেশে টোটাল সরকার 500 টাকা ছাপিয়েছে। তার মানে কি? তো এই টাকাগুলোর কাগজের তো আর ভ্যালু নেই। মানে আমি যদি এটাকে অ্যাসেটে কনভার্ট করি, প্রত্যেকটা বাড়ির ভ্যালু 100 টাকা। ঠিক আছে, তো 100 টাকা মানে একটা বাড়ি হয়ে যাবে আপনার। এইবার সরকার কি করলো, দুম করে টাকা দরকার, আরো 500 টাকা ছাপিয়ে দিল, সরকারের কাছে হয়ে গেছে 1000 টাকা। দেশে বাড়ি তো বেড়ে যায়নি, সম্পদ তো একই আছে। তার মানে প্রত্যেকটা বাড়ির ভ্যালু এখন হয়ে গেছে 200 টাকা। তাহলে এতদিন 100 টাকা নিয়ে গেলে আপনি একটা বাড়ি পেতেন,
এখন 100 টাকা নিয়ে গেলে আপনি হাফ বাড়ি পাবেন, কারণ বাড়িটার কারেন্সি ভ্যালু বেড়ে গেছে। আর আপনার কাছে যে 100 টাকাটা ছিল, সরকার যেহেতু টাকা ডবল ছাপিয়ে ফেলেছে, আপনি হাফ ভিখারি হয়ে গেছেন, আপনার টাকার ভ্যালু হাফ হয়ে গেছে। আগে আপনি 100 টাকায় একটা বাড়ি পেতেন, এখন 100 টাকায় হাফ বাড়ি পাবেন। কারণ অ্যাসেট কি আছে দেশে, সরকার যত প্রিন্ট করে দেবে মানি, তত আপনার টাকার ভ্যালু কমে যাবে, আলটিমেট প্র্যাকটিক্যাল রিয়েল লাইফের ভ্যালু। এই জন্য যখনই যুদ্ধ হয় তখনই, যেহেতু ওই কারেন্সির ভ্যালু এরকম মারাত্মকভাবে পড়ে যায়, কিন্তু মানুষ কি করে তখন, মানুষ তখন গোল্ডে বা মেটালে, গোল্ড সিলভার এখানে ইনভেস্ট করে। সরকার চাইলেই তো আর রাতারাতি গোল্ড ছাপাতে পারবে না, গোল্ড তো নির্দিষ্ট, এই গোল্ডটার এটাই ভ্যালু। টাকা তো সরকার নিজের ইচ্ছা মতো, আপনার কাছে ক টাকা আছে সেটা মানে সরকার ভ্যালুলেস করে দিতে পারে এনি টাইম। তো উনি বলছেন বিটকয়েনে ইনভেস্ট করতে, এটা আপনারা করতে যাবেন না, এটা আমেরিকার জনগণের উদ্দেশ্যে উনি বলেছেন। এবং উনি বলছেন রিয়েল অ্যাসেট কিনুন, হার্ড অ্যাসেট, জমি বাড়ি, যেটা সরকার চাইলেই সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে পারবে না, বাট প্রিন্টেড মানি সরকার যে কোনো সময় গন্ডগোল করে দিতে পারে। এই জন্য যখনই যুদ্ধ হয় তখনই ইনভেস্টাররা কি করে, ইনভেস্টাররা সঙ্গে সঙ্গে যে সমস্ত টাকা পয়সা ওদের বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট আছে, যুদ্ধের আঁচ আগে পেলে ওরা ওখান থেকে তুলেই মেটালে ইনভেস্ট করে দেয়। এবার যেই ইনভেস্টাররা মেটাল কিনছে, সোনা রূপো, মেটাল তো পৃথিবীতে ফিক্সড, ডিমান্ড বেড়ে গেছে, সমস্ত ইনভেস্টার কিনছে, সাপ্লাই তো একই, দাম বাড়তে শুরু করে দেয় মেটালের। বোঝা গেল? এবং আরেকটা ব্যাপার আছে, যুদ্ধ মানেই সেখানে অস্থিরতা, প্রোডাকশন হবে না, বিজনেস বন্ধ হয়ে যাবে, রুট বন্ধ হয়ে যাবে, মানুষ মারা যাবে, কারখানায় বোম পড়বে। তো কোম্পানিগুলোর শেয়ার থেকে ইনভেস্টাররা, বড় বড় ইনভেস্টাররা টাকা তুলে নিয়ে ওরাও ওই টাকা দিয়ে সোনার উপর কেনে। তো যখন সারা পৃথিবী সোনার উপর কিনতে ছুটছে, তখন কি হবে, সোনার উপর দাম বাড়তে শুরু করবে। এবার আপনাদের গন্ডগোল কি জানেন তো, আপনারা কি করেন, ধরুন চীন, আপনি আগের কথাই ভাবুন, জাস্ট 2 মিনিট নেবো আমি, বুঝে যাবেন। চীন কিছু মাস আগে সোনার এক্সপোর্ট বন্ধ করে দিল, ভারত সোনা কিনতে শুরু করলো, তো সোনার দাম বাড়তে শুরু করলো, ডিডলারাইজেশন ইম্প্যাক্ট। তখন কিনে নাও যখন গভর্নমেন্ট এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, তার জন্য আপনাকে জিওপলিটিক্স জানতে হবে, অ্যাডভান্স জানতে হবে 1-1.5 মাস আগে আগে কি পরের দিকে হতে পারে। তখন কেউ কিনলো না। যেই সোনার দাম হুড়মুড় করে বাড়তে শুরু করলো, তখন সবাই দেখছে পিক দাম, সবাই কিনতে শুরু করলো, আরো পিক হয়ে গেল। এইবার যেই ওই পিকে পৌঁছে গেল, এবার মার্কেট রেকটিফিকেশন হবে, আমেরিকা শর্ট সেলিং করবে, যেই শর্ট সেলিং হলো দাম হুড়মুড় করে পড়লো, এইবার সবাই প্যানিকে আরো বেচতে শুরু করে দিল, আরো দাম পড়ে গেল। এইবার আপনি দেখুন যুদ্ধ শুরু হয়ে গেছে, দাম বাড়তে শুরু করবে, এইবার আপনারা আবার বেশি দামে কিনবেন, আবার যুদ্ধ থেমে যাবে, জিনিসের দাম পড়তে শুরু করবে, আপনারা আবার লস করে কম দামে বিক্রি করে দেবেন। ওটা করে না, ওটা তো বোকামি। কিনছেন বেশি দামে, যখন হয়ে গেছে ঘটনা, তারপর যখন পড়ে গেছে দাম, তখন আবার ওই কম দামে বেচে দিচ্ছেন, অল টাইম লসে থাকবেন। ঘটনা ঘটার আগে কিনতে হবে, কম দামে পেয়ে গেলেন, ঘটনা ঘটলো, হাই উঠে গেল, তখন বেচে দিতে হবে। মোটামুটি বোঝাতে পারলাম? এরপর এরপর উনি কি বলছেন, দ্য কোশ্চেন ইজ নট উইল দিস এফেক্ট মি, ইট উইল। আপনি ভাবছেন আমাকে কি এফেক্ট করবে, করবে, আপনার সেভিংস ভ্যানিশ হয়ে যেতে পারে। তো রবার্ট কিওসাকি বলছেন প্রিপেয়ার নাও, এখনই প্রস্তুতি নিন, নট টুমোরো, কালকে নয়, নাও, এখনই। ৭৪,০০০ মানুষ শেয়ার করেছে ওনার ফেসবুকের পোস্টটা, তাও গতকালের হিসেবে, এটা গতকাল মনে হয় স্ক্রিনশট নিয়েছিলাম আমি। ৭৪,০০০ মানুষ ফলো করবেন এই লোকটাকে। আর যারা মনে করছেন যে ভাই হ্যাঁ প্রিপারেশন তো নেওয়া উচিত, তো প্রিপারেশন নেবেন এক্ষুনি। তাহলে আমাদের যে স্টক মার্কেট কোর্স আছে, আজকের জন্য একদম ডিসকাউন্টেড ফিজে আপনারা যারা ভর্তি হবেন, আপনাদেরকে আমি ভর্তি করিয়ে দিতে পারি। 26শে জানুয়ারি আমরা ডিসকাউন্টেড ফিজে ২৫০০ মানুষকে ভর্তি নিয়েছিলাম। আর আজকে যারা চাইছেন যে হ্যাঁ স্টক মার্কেটে ভর্তি হব, আমাদের রেকর্ডেড কোর্স, আপনি এই মুহূর্তে ভর্তি হবেন, এই মুহূর্তে পড়তে পারবেন, আপনাকে ওয়েট করতে হবে না যে পরে লাইভ ক্লাস হবে, নিজের টাইম মতো পড়তে পারবেন অনলাইনে, জাস্ট একটা ফোন থাকলেই হবে, ল্যাপটপ ডেস্কটপও দরকার নেই। ভর্তি হবেন তাহলে এক্ষুনি যা বলছি করে নিন। দেখুন স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আমি দ্রুত বলতে বলতে যাব, ভিডিও আর লম্বা করব না, এমনি অনেক লম্বা হয়ে গেছে। আপনি ভিডিওটা পজ করতে করতে স্টেপগুলো করতে করতে এগোবেন।
প্রথমে আপনার ফোনে আপনি গুগল প্লে স্টোরে যান, গুগল প্লে স্টোরে গিয়ে নেট অন করে ক্লিক করুন, এখানে সার্চ বক্সে যান, সার্চ বক্সে গিয়ে আমাদের কোম্পানির নাম সার্চ করুন আড্ডা 24/7। যেই সার্চ করবেন আমাদের অ্যাপ দেখতে পাবেন, এখানে ক্লিক করুন, আমাদের অ্যাপটাকে ইনস্টল অপশানে ক্লিক করুন, ইনস্টল হবে, ইনস্টল হতে একটু টাইম লাগবে, 30 সেকেন্ড ওয়েট করুন নেট অন করে, ইনস্টলিং দেখাবে, 30 সেকেন্ড ওয়েট করুন নেট অন করে, তারপর ইনস্টল হয়ে গেছে দেখবেন কন্টিনিউ বা ওপেন অপশন আসবে, এখানে ক্লিক করুন। আমি দ্রুত এগোচ্ছি, আপনারা পজ করতে করতে করবেন, ঠিক আছে? এখনই, না হলে না জীবনে অনেক ভালো কাজ ভেবেছিলেন করবেন, খেয়াল করে দেখুন জীবন কেটে গেছে আর করা হয়নি। তো ভালো কাজ, জরুরি কাজ করে ফেলতে হয়, পরে মনে করলে ও আর হয় না। তো কন্টিনিউ করার পর এখানে আপনার ফোন নাম্বার দিন, দিয়ে এইখানে কন্টিনিউ অপশনটা ক্লিক করুন। যেই এখানে কন্টিনিউ করবেন নিজের ফোন নাম্বারটা দিয়ে, আপনার এখানে ওটিপি আসবে, তো আপনি ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিন। যেই সাবমিট করবেন এই ইন্টারফেস আপনার কাছে অ্যাপে চলে আসবে। এবার ভালো করে দেখুন, আপনি একদম স্টেট এক্সামে ক্লিক করবেন আর কোথাও নয়, স্টেপ বাই স্টেপ যেমন বলছি সেখানে ক্লিক করবেন, নিজেই পারবেন, কারোর হেল্প নিতে হবে না। বাড়ি খুব টেক সেভি আপনি না হলে বাড়িতে কোনো বাচ্চা ছেলে মেয়ে থাকলে তাকে এই অংশটা দেখান আমার ভিডিওর, সেই করে দেবে। স্টেট এক্সামে ক্লিক করার পর আপনি ওয়েস্ট বেঙ্গলে এইখানে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজ অপশন আসবে, ইংলিশে হ্যালোটা আপনি চুজ করবেন, এইখানে অ্যালাউ অপশনটায় আপনি ক্লিক করে দেবেন। এরপর অনেক ব্যাচের নোটিফিকেশন আছে, তো আমরা সরকারি চাকরির জন্য যেহেতু পড়াই, এটা যেমন রেলের ব্যাচ, কোনো নোটিফিকেশনে হাত লেগে আপনার এরকম কোনো ব্যাচে চলে যেতে পারেন আপনি, কোনো চিন্তা নেই। এখানে ব্যাক অপশন দিয়ে আপনি ব্যাক করে চলে আসবেন, আর যদি কোনো নোটিফিকেশনে হাত না লাগে তো ভালো কথা, এই পেজটা খুলে যাবে আপনার কাছে। আর নোটিফিকেশনে হাত লেগে গেলেও অসুবিধা নেই, ব্যাক করে চলে এলেই এই পেজটায় চলে আসবেন। এইখানে ভালো করে দেখুন, ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এই ভিউ অল এইটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনি স্কিল ডেভেলপমেন্টটায় ক্লিক করবেন। আপনি তো আর কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন না, আপনি স্কিল ডেভেলপ করছেন, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি দেখবেন এই 4 নম্বরে দেখুন স্টক মার্কেটের কোর্স চলে এসেছে, অ্যাপও লিখে দিয়েছে হাই ডিম্যান্ড, সবাই স্টক মার্কেটে ভর্তি হচ্ছে আজকাল। পড়াশোনা জেনে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, পড়াশোনা করার ইচ্ছে না থাকলে করবেন না প্লিজ। খুব সহজ, যে কেউ পড়াশোনা করলেই শিখতে পারবে, বাট পড়াশোনা করতে হয়। আর না হলে পড়াশোনা না করে স্টক মার্কেটে গেলে জুয়া, লসই হবে, করবেন না, তার থেকে না করা ভালো। ব্যাংক পোস্ট অফিসেই টাকা রাখুন। এই ব্যাচটায় আপনি ক্লিক করুন, ক্লিক করলে এইটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। দাঁড়ান, ব্যাচের ফিস 4248 টাকা। একটা কথা বলে দিই, আমাদের আগের বছর পর্যন্ত সব ব্যাচের ফিস ছিল 5000 টাকা। এবছরে জানুয়ারি থেকে আমরা 25% ফিস বাড়িয়েছি, এককালীন ফিস, এটা জীবনে একবারই দিতে হবে। 6250 টাকা আমাদের সব ব্যাচের ফিস হয়েছে। আজকের জন্য আমি আপনাদের স্টক মার্কেটের ব্যাচের ফিস পুরনো দামে করে দিচ্ছি, আগের বছরের ফিসে 5000 টাকা। এখন যারা এআই তে ভর্তি হচ্ছে তাদেরও দেখে নেবেন, 6500 টাকা, 6245-50 টাকাতেই ভর্তি হতে হচ্ছে। 5000 টাকায় আমাদের আর কোনো কোর্স হয় না, আগের বছর হতো। এবছর সব কোর্সের ফিস 6250ই থাকবে, বাট আজকের জন্য স্টক মার্কেট আমি 4820 টাকায় করিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। দেখুন প্রথমেই আপনার 6248টা কেটে 4998 হয়ে গেছে, পে করবেন না, আমি আরো ডিসকাউন্ট করিয়ে দেবো, একটু শুনে নিন। আপনি কি করবেন, এই মোর অফার্সটায় ক্লিক করুন। যেই ক্লিক করলেন না, আপনার কাছে এই পেজটা আসবে, এখানটা একটু ঠান্ডা মাথায় বুঝে বুঝে করুন। আপনি এই বক্সটায় ক্লিক করুন, ইউজ কয়েন। যেই ক্লিক করলেন না, দেখুন আপনার এখানে নীল টিক পড়ে গেল, আপনার ব্যাচের ফিস হয়ে গেল 4935 টাকা। দাঁড়ান, আরো কমবে। এইবার এই যে বক্সটা আছে এন্টার কুপন কোড, এইখানে আপনাদের জন্য আমি একটা স্পেশাল কোড দিয়ে দিচ্ছি, যেটা আর কেউ জানবে না, এই চ্যানেলের লোকরাই জানবে। Y219 মোবাইলে টাইপ করে এই অ্যাপ্লাই বাটনটায় অ্যাপ্লাই করে দিয়ে খালি দেখুন কি হয়। দেখুন এবার আপনার কোর্সের ফিস চলে এসেছে 4810। এইবার আপনি বাই নাও অপশনে ক্লিক করুন, আপনার কাছে ইউপিআই অপশন আসবে, ইউপিআই দিয়ে আপনি যেই পেমেন্ট করে দেবেন 4810 টাকা, সঙ্গে সঙ্গে আপনি ব্যাচে ভর্তি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে। বাট 4810 আসলে তারপর পে করবেন, 4850 অব্দি দেখাতে পারে, কারণ আপনারা যারা সবে অ্যাপে ঢুকছেন সবার কুপন সমান নাও থাকতে পারে। বাট 4850 বেশি কোনোভাবে হবে না। 4850 বেশি এখানে থাকলে আপনি আবার আগের স্টেপগুলো দেখবেন, কোথাও আপনি ভুল করছেন, পেমেন্ট করবেন না।
4810 থেকে 4850 মধ্যে কিছু একটা চলে এলে বাই নাও অপশন করে ইউপিআই অপশন আসবে, পেমেন্ট করে দিলেই আপনি ব্যাচে ভর্তি হয়ে গেলেন। দিয়ে আপনি সঙ্গে সঙ্গে ওখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে যে মুহূর্তে ভর্তি হবেন এই মুহূর্তে লাইভ ক্লাস দেখাবে, ভিডিও কোর্স দেখাবে। আপনি ভিডিও কোর্সে ক্লিক করুন, 11টা চ্যাপ্টার পরপর চলে এলো। এই দেখুন, আপনি চ্যাপ্টার 1-এ ক্লিক করুন, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আন্ডারস্ট্যান্ডিং, হিস্ট্রি থেকে শুরু করে সব পরপর। আপনি চ্যাপ্টার 9-এ ক্লিক করুন, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ন্যাভ, এনফিও থেকে শুরু করে প্যাসিভ ইনভেস্টিং থেকে কম্পাউন্ডিং, সব এ টু জেড। যে কিছু জানে না সেও সব জেনে যাবে। আপনি চ্যাপ্টার 6-এ ক্লিক করুন, অ্যানালিসিস থেকে শুরু করে পি রেশিও থেকে শুরু করে কর্পোরেট অ্যাকশন, এ টু জেড আপনি এই মুহূর্তে দেখতে পাবেন এবং শিখতে পাবেন। আপনি চ্যাপ্টার 11-এ ক্লিক করুন, লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট, পুরো আমার ভিডিও দেওয়া আছে লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট, তো এ টু জেড বুঝতে পারবেন। আপনি এবার লাইভ সেকশনে ক্লিক করুন, প্রত্যেক রবিবার সকাল 11টায় আমি লাইভ ক্লাস নিই, তো এখানে লাইভে আপনি আসতে পারবেন, আপনার কোনো ডাউট থাকলে আপনি জিজ্ঞাসা করে নিতে পারবেন, আমরা অনেক কিছু আলোচনা করি। প্রত্যেকটা লাইভ হয়ে যাওয়ার পর আবার রেকর্ডেড থেকে যাবে, আপনি রেকর্ডেড গুলোও দেখতে পাবেন। ঠিক আছে, কিউএনএ সেশনে ক্লিক করলে এগুলো দেখতে পাবেন, আর স্টক মার্কেটে আবার লাইভে ক্লিক করলে আবার শুভেন্দু সামন্ত স্যারের ক্লাস দেখতে পাবেন। তো প্রচুর ক্লাস আছে, শুভেন্দু সামন্ত স্যারের পুরো বাংলায় একদম ক্লাস আছে। এই মুহূর্তে আমি বলবো প্রত্যেকে স্টক মার্কেটে জয়েন করে নিন, এই অফারটাকে গ্র্যাব করুন, না হলে আবার ফিস বেড়ে যাবে, 6250 টাকায় ভর্তি হতে হবে। অ্যান্ড এই 5000 টাকা আপনি যে নিজের জীবনের ওপর নিজে ইনভেস্ট করছেন না, আপনার বাড়িতে ক্লাস 6-7-এ পড়া বাচ্চা থাকলে ওর টিউশন ফিস, স্কুল ফিস, স্কুলে যাওয়া আসার ফিস, বই খাতা নিয়ে আপনার মাসে 5000 টাকা চলে যায়, আর আপনি সেই এডুকেশনে ইনভেস্ট করছেন যেটা দিয়ে আলটিমেট আপনার সারা জীবনের সম্পদ বৃদ্ধি পাবে। তো আপনি নিজে ভেবে দেখুন। অল দ্য বেস্ট, এক্ষুনি এনরোল করুন, ক্লাস করতে শুরু করুন।